প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নবম অধ্যায়ের রেয়ামিল নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটি আমি দুই ভাগে বিভক্ত করেছি। আজকে আমরা শুধুমাত্র রেয়ামিলের সংজ্ঞা ও রেয়ামিল কেন করা হয় এবং রেয়ামিলের কী কী উদ্দেশ্য রয়েছে এবং রেয়ামিলের ছকগুলোতে কোন ছকে আমরা কি হিসাবগুলো লিখব বা কি লিখব না, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আগামী ক্লাসে তোমরা দেখতে পারবে যে রেয়ামিলের ভিতরে কখন কোন হিসাব আসবে আর কোন হিসাব একদমই আসবে না, আর রেয়ামিলের মধ্যে কোন কোন ভুল হয় আর কোন কোন ভুল হয় না। আর আজকের ক্লাসটি এবং আগামী দিনের ক্লাসটি আমাদের নতুন নতুন কারিকুলামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা দেরি না করে আজকের ক্লাসটি খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে দেখবে। আশা করি এই ক্লাসটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমেই দেখে নেব আমাদের রেয়ামিলটা অ্যাকচুয়ালি কি, রেয়ামিল কেন করা হয়। দেখো, আমরা যদি একটু সংজ্ঞাটা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে রেয়ামিলটা কেন করা হয়। প্রথমেই এখানে বলা হচ্ছে যে খতিয়ানের হিসাবগুলোর গাণিতিক নির্ভুলতা। আমি যে খতিয়ানটি করেছি সে খতিয়ান গাণিতিকভাবে কোনো ভুল নেই, এই জিনিসটা আমাকে নিশ্চিত হবে। এরপর আমরা কি করব, কোনো নির্দিষ্ট দিনে এই রেয়ামিলটা সমাধান করব একটি পৃথক কাগজে। অর্থাৎ রেয়ামিল কিন্তু আমাদের কোনো হিসাবের বই না, এটা রেয়ামিলটা আমাদের হিসাবের বাইরে। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা রেয়ামিলটা কেন করি, রেয়ামিলটা করি কেন, এটা আমরা রেয়ামিলের উদ্দেশ্যতে জানতে পারবো। তো আমরা সংজ্ঞাটা আগে ক্লিয়ার করি। গাণিতিক নির্ভুলতা যাচাই করার জন্য নির্দিষ্ট দিনে একটি পৃথক কাগজে হিসাবের উদ্ধৃতগুলো ডেবিট ও ক্রেডিট, আমি কি বলতেছি, ডেবিট ও ক্রেডিট দুই ভাগে বিভক্ত করে যে বিবরণী উল্লেখ করা হয় তাকে আমরা রেয়ামিল বলি। তাহলে রেয়ামিলের সংজ্ঞাটা কি দাঁড়াইলো, খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করে আমরা ডেবিট ও ক্রেডিট দুইটা ভাগে বিভক্ত করব এবং এটা একটি পৃথক কাগজে বা পৃথক খাতায় করব। এটি হচ্ছে আমাদের কি রেয়ামিল। এখন এই রেয়ামিলের উদ্দেশ্যগুলো কি, আসলে রেয়ামিল আমরা কেন করি, এখান থেকে আমরা জানতে পারবো। কারণ রেয়ামিল তো আমাদের হিসাবের কোনো বই না, তাহলে আমরা রেয়ামিল কেন করি। দেখো, সাধারণত রেয়ামিলের এই 6টি উদ্দেশ্য রয়েছে। এখন এই 6টি উদ্দেশ্য কি কি? প্রথম কথা, জাবেদা ও খতিয়ানে হিসাবগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা আমরা সেটা এই রেয়ামিলের মাধ্যমে জানতে পারবো। যদি আমি জাবেদা বা খতিয়ানে সঠিকভাবে লিপিবদ্ধ না করতে পারি সেটা আমার রেয়ামিলে ধরা পড়বে। এরপর এখানে বলতেছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর। আমাদের এই রেয়ামিলের কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করতে সহজ হয়। এখন আর্থিক বিবরণীর আবার দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় ব্যয় বিবরণী, আরেকটি হচ্ছে আর্থিক বিবরণী। এরপরে এখানে বলতেছে জাবেদা ও খতিয়ানের কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন। আমাদের যদি জাবেদা ও খতিয়ানের মধ্যে কোনো ভুল থাকে বা কোনো ত্রুটি থাকে, হিসাবের ভুল করতে পারি, আমরা অঙ্কের অ্যামাউন্টে ভুল করতে পারি, সেই ভুলগুলো আমরা জানতে পারবো। তোমরা এখানে বলতেই পারো তাহলে প্রথম উদ্দেশ্য আর তৃতীয় উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এখানে পার্থক্য আছে। এটা হচ্ছে আমরা সঠিকভাবে লিখছি কিনা, অর্থাৎ তারিখের ক্রম অনুসারে সবগুলো হিসাব আমরা লিপিবদ্ধ করছি কিনা। আর এইখানে যে ভুল ত্রুটি আছে এটা হচ্ছে করণিক ভুল, অর্থাৎ আমি ডেবিট ক্রেডিটে ভুল করছি বা কোনো অ্যামাউন্টে ভুল করছি সেগুলো। এখানে বলছে দুতরফা মোতাবেক জাবেদা খতিয়ান লিপিবদ্ধ হয়েছে কিনা। জাবেদার খতিয়ান কিন্তু দুতরফা পদ্ধতিতে করা হয়, আমরা এটা খুব ভালো করে জানি। যারা হিসাবের অধ্যায় করেছো এবং তৃতীয় অধ্যায় করেছো তারা জানো হিসাব আমরা দুই ভাবে করে থাকি, একটা হচ্ছে দুতরফা আর একটা হচ্ছে একতরফা। তো যারা একতরফা পদ্ধতি হিসাব করে তারা কখনো তারিখের ক্রম অনুসারে হিসাব করে না। তারা বছরের শুরুতে কি পরিমাণ সম্পদ দায় দেনা নিয়ে শুরু করছে এবং বছরের শেষে তাদের কি পরিমাণ সম্পদ দায় দেনা আছে এ থেকে তারা তাদের লাভের অংশ নির্ণয় করে। এটা হচ্ছে একতরফা। আর দুতরফার মধ্যে আমরা প্রত্যেকটি লেনদেনের ক্রম অনুসারে, অর্থাৎ 1, 2, 3 এভাবে প্রত্যেকটি তারিখে কি কি ঘটনা ঘটেছে সেই অনুযায়ী আমরা লেনদেন করি। আর এই লেনদেনটা দুতরফা পদ্ধতিতে হয়েছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি রেয়ামিলের মাধ্যমে। আর এখানে বলতেছে আর্থিক বিবরণী প্রস্তুত সময় সাশ্রয়ী হয়। অর্থাৎ আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণীটা করি কিভাবে, খতিয়ানের অংশ থেকে। জাবেদার পরে আসে খতিয়ান,
খতিয়ানের পরে আসে হচ্ছে কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর এই আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা খতিয়ানের পৃষ্ঠা থেকে করি তাহলে আমাদের প্রত্যেকটি হিসাবের জেরটা খতিয়ানের পৃষ্ঠা থেকে জানতে হবে। আর যদি আমি একটি রেওয়ামিল করে নেই তাহলে ওই একটি পৃষ্ঠার ভিতরে আমরা সবকটা খতিয়ানের জেরের উদ্ধৃত্ত পাবো, কারণ খতিয়ানের জেরের উদ্ধৃত্ত থেকে আমাদের কি করা হয়, রেওয়ামিল করা হয়। সেই কারণে আমাদের সময় সাশ্রয় হয়। এরপরে বলছে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা মিলে। আমি আর্থিক অবস্থা করার পূর্বেই আমাদের আর্থিক অবস্থার একটা ধারণা আমি পেয়ে যাব, অর্থাৎ আমাদের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ ব্যয় হয়েছে, এটার একটা সাময়িক ধারণা আমরা আর্থিক অবস্থার বিবরণী করার পূর্বেই পেতে পারি এই রেওয়ামিলের মাধ্যমে। তাহলে এই গেল হচ্ছে আমাদের রেওয়ামিলের উদ্দেশ্য। এখন এইটা আমাদের কেন জরুরি, সংক্ষিপ্ত পোস্টের জন্য আমাদের কেন জরুরি? দেখো সংক্ষিপ্ত পোস্টে এরকম একটি দিয়ে বলতেই পারে যেটা রেওয়ামিলের কি, তখন তোমাকে বলতে হবে উদ্দেশ্য। এটি রেওয়ামিলের একটি কি উদ্দেশ্য। উদ্দেশ্য থাকতে পারে, বৈশিষ্ট্য থাকতে পারে, কার্যবলী থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন ধরনের আমাদের কাছে অপশন থাকতে পারে। তো আমাদের বলতে হবে এটি রেওয়ামিলের কি উদ্দেশ্য। এজন্য আমাদের উদ্দেশ্যগুলো জানা জরুরি। তোমরা যারা এখন নবম ও দশম শ্রেণীতে আসো তাদের হচ্ছে নতুন কারিকুলাম বেসের 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখানে চলে আসতেই পারে যে রেওয়ামিলের দুটো উদ্দেশ্য লেখো, তখন তুমি কি করবা, তুমি যদি এগুলো নাই পড়ো। এই জন্যই আমাদের এই ক্লাসটা নতুন কারিকুলামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা দেখব রেওয়ামিলের নমুনা ছকটি আসলে কেমন হয়। রেওয়ামিলের নমুনা ছকটা কি, দেখো আমি এখানে একটি রেওয়ামিলের ছক আঁকতেছি। আমাদের এখানে ক্রমিক নং থাকবে, কি থাকবে, ক্রমিক নং, অথবা কোড নম্বর থাকবে, কি থাকবে, কোড নম্বর। এখানে থাকবে বিবরণ, এখানে থাকবে খতিয়ান পৃষ্ঠা, এখানে থাকবে ডেবিট ও এখানে থাকবে ক্রেডিট। এই হচ্ছে আমাদের রেওয়ামিলের ছক। এই রেওয়ামিলের ছকে ক্রমিক নং বা কোড নম্বরে কি বসে, বিবরণে কি বসে। দেখো বিবরণে আমরা হিসাবের নামগুলো লিখবো, বিবরণে আমরা কি লিখবো, হিসাবের নামগুলো। আর ক্রমিক নং আর কোড নম্বর কি, আমাদের হিসাবটি কত নম্বর, অর্থাৎ কত নম্বর হিসাবের এখানে আমি কাজ করতেছি। এখন ক্রয়, মূলধন, উত্তোলন, এভাবে এক একটি হিসাব থাকতে পারে। তো যেটা আমাদের প্রথমে লিখবো সেটা আমরা 1 নম্বর দেবো, অথবা এখানে কোড নাম্বার ইউজ করব, কারণ প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা কোড নম্বর থাকে, সেই কোড নম্বরগুলো এখানে বসাবো। এখন এই কোড নম্বরটি হতে পারে, ক্রমিক নং হতে পারে 1 আর কোড নম্বর হতে পারে 0037, এরকম হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। বিবরণে আমরা একটি নাম লিখবো, ধরো আমরা এখানে ক্রয় লিখতে পারি, ক্রয় হিসাব, অথবা এখানে লিখতে পারি আমরা মূলধন হিসাব, কি লিখতে পারি, মূলধন। এরপরে এইভাবে স্বাভাবিকভাবে আসবে। আর খতিয়ান পৃষ্ঠে আমরা কি লিখবো, দেখো আমাদের এই হিসাবের জের, এই হিসাবের জেরটা কোথা থেকে নেওয়া হয়েছে, আমরা জানি খতিয়ান থেকে নেওয়া হয়। আমি এখানে বলেই দিছি খতিয়ান থেকে নেওয়া হয়। তো খতিয়ানের যে উদ্ধৃত্ত থেকে আমরা এই হিসাবটা নিছি সেটা কত নম্বর পৃষ্ঠায় ছিল, অর্থাৎ আমরা জানি খতিয়ান করার সময় আমাদের প্রত্যেকটি হিসাবের জন্য একটি স্পেসিফিক ছক করতে হয়, আলাদা আলাদা ছক কাগজে করতে হয়। তো এই ছকটি কত নম্বর পৃষ্ঠায় ছিল সেটাই হচ্ছে আমাদের খতিয়ান পৃষ্ঠা নম্বর। খতিয়ান এবং জাবেদা, দেখো জাবেদার মধ্যে আমরা কি ব্যবহার করি, খতিয়ান পৃষ্ঠা। আবার খতিয়ানের মধ্যে কি ব্যবহার করি, জাবেদা পৃষ্ঠা, কারণ খতিয়ান করার জন্য আমাদের জাবেদার দরকার হয়। আর কোন জাবেদা থেকে আমি এই খতিয়ানটা করছি সেই পৃষ্ঠা নম্বরটা আমরা জাবেদার ভিতরে যখন খতিয়ান পৃষ্ঠা দিই সেখানে দিয়ে দিই। এখন যেহেতু আমাদের কাছে এই জিনিসগুলো নাই, কিন্তু তার জন্য আমরা এখানে পৃষ্ঠা নাম্বারটা ব্যবহার করি না, এই ঘরটা খালি থাকে,
কিন্তু অ্যাকচুয়ালি এটার একটা ব্যবহার আছে। আর সেই ব্যবহারটা কি, জাবেদার যেখান থেকে খতিয়ানটা করা হচ্ছে সেখানে জাবেদা পৃষ্ঠা নম্বর থাকে, আর খতিয়ানের যেখান থেকে এই খতিয়ানটা নেওয়া হয়েছে যে পৃষ্ঠা থেকে, সেই পৃষ্ঠা নাম্বারটা আমরা রেয়ামিলে ব্যবহার করি। এর জন্য এখানে লেখা খতিয়ান পৃষ্ঠা। এরপর ডেবিট আর ক্রেডিট। দেখো আমাদের একদম সহজ কথা, আমি এই ডেবিট পাশে যত আমার কারবারের যত ব্যয় আছে সকল ব্যয় আমি ডেবিট পাশে লিখবো। তাহলে এখানে আমি বলতে পারি ব্যয় ও সম্পদ। আমরা আমাদের সকল সম্পদ ও ব্যয় আমরা কোথায় লিখবো, রেয়ামিলের ডেবিট পাশে লিখবো। কারণ আমরা এখানে বলছি রেয়ামিলকে আমরা দুটি ভাগে ভাগ করব, অর্থাৎ আমাদের হিসাবের জেরগুলো দুই ভাগে ভাগ করবো, একটি ডেবিট আরেকটি হচ্ছে কি ক্রেডিট। তো আমাদের হিসাব কয় ধরনের হয় বলতো, আমাদের হিসাব হচ্ছে 5 ধরনের। আমরা জানি আধুনিক পদ্ধতিতে আমাদের হিসাব কয় প্রকার, 5 প্রকার। একটি হচ্ছে আমাদের সম্পদ, একটি হচ্ছে আমাদের ব্যয়, একটি আয়, একটি দায়, আরেকটি মালিকানা সত্ত্ব। আর এই পাশে আমরা কি কি লিখবো, এই পাশে আমরা লিখবো আয় আর দায়গুলো। কিগুলো লিখবো, আয় ও দায়। তাহলে সকল প্রকার আয় ও দায় আসবে রেয়ামিলের ক্রেডিট পাশে। এখন কথা হচ্ছে মালিকানা সত্ত্ব কোন পাশে আসবে। আমরা দেখেছি আমাদের মালিকানা সত্ত্ব দুটি, একটি হচ্ছে উত্তোলন, একটি মূলধন। উত্তোলন আসবে ডেবিট পাশে আর মূলধন আসবে ক্রেডিট পাশে। কারণ মূলধনের জন্য মালিকানা সত্ত্ব সবসময় বাড়ে আর উত্তোলনের জন্য সবসময় মালিকানা সত্ত্ব কমে। এই কারণে আমাদের মূলধন আসবে ক্রেডিট পাশে আর উত্তোলন আসবে ডেবিট পাশে। এই ছিল আমাদের বিভিন্ন ছকের ব্যবহার। আশা করি তোমরা আজকের ক্লাসটিতে যা যা বুঝাইছি তোমরা সবকিছু বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কারো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমরা উত্তর দেব। আর আজকের ক্লাসটি যাদের যাদের ভালো লেগেছে তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভবিষ্যতে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। সে পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা। খোদা হাফেজ।